কল্পনা করুন, কলকাতার এই শান্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাঁচিল এক সময় ঢেকে রেখেছিল অসংখ্য আর্তনাদ আর স্বাধীনতার জন্য মরতে প্রস্তুত মানুষের স্বপ্নকে। এটাই হলো আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। 1906 সালে ব্রিটিশরা এই কারাগার তৈরি করেন বিপ্লবীদের দমন করার জন্য। এখানে বন্দী হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দীনেশ গুপ্ত, ডক্টর বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, এমন আরও বহু মহান ব্যক্তিত্ব বন্দী জীবন কেটেছিল এইখানেই। আর এই জেলের ভেতর থেকেও লড়াই চালিয়ে গেছেন দেশের স্বাধীনতার জন্য। এই জেলের প্রতিটি দেওয়াল, প্রতিটি লোহার দরজা শুধু বন্দিত্বের নিদর্শন নয়, এগুলো প্রমাণ করে কত রক্ত, কত অশ্রু আর কত আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই অন্ধকার সেলগুলিতে দিনের আলো ঢুকতো না, আর রাতের নীরবতা ভেঙে যেত কেবল শেকলের শব্দে। প্রতিটি দেওয়াল, প্রতিটি লোহার দরজা যেন এখনো সেই সময়ের গোপন কথা বলে যায়। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই ইতিহাসের পথে, দেখাবো কিভাবে এক সময়ের কারাগার আজ এক অমূল্য ঐতিহ্যের মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। থাম্বনেল আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম অন্যরকম, অন্য স্বাদের একটা ভিডিও। গত কয়েক বছর আগেই মিউজিয়াম করা হয়েছে এই শতাব্দী প্রাচীন জেলকে। স্বাধীনতা সংগ্রামীদের অনেক দিন কেটেছে এই জেলে। বন্দি দশায় কেমন কাটতো তাদের জীবন, ব্রিটিশ জামানায় কতটা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হতো তাদের, ইতিহাসকে ছুঁয়ে দেখতে আর আপনাদের দেখাতে আমি চলে এসেছি আজকে আলিপুর মিউজিয়াম জেলে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আশা করি এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে আপনাদের কাছে। সমস্ত কিছু A to Z ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। এবার বলে দিই আলিপুর মিউজিয়ামে আপনারা আসবেন কি করে। আলিপুর মিউজিয়ামের নিকটবর্তী মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক। স্টেশন থেকে বেরিয়ে হাজরা মোড় থেকে অটো পেয়ে যাবেন। সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া নেবে 10 টাকা। আর যদি আপনারা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, পার্কিং এর অনেক বড় জায়গা আছে। মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার দুপুর 11টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত, আর লাইট আর সাউন্ড শো হয় সন্ধ্যে 6টা থেকে, আর হিন্দি ভাষায় হয় সন্ধ্যে 7টা থেকে। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। 3 বছর ঊর্ধ্বে সকলের প্রবেশ মূল্য 30 টাকা। বাইরে থেকে ভিতরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না, তবে অবশ্য ভিতরে খাবারের স্টল পেয়ে যাবেন। আর এখানে একটা ক্যাফেও আছে যেখানে বসে আপনারা খাবার কিনে খেতে পারেন। জেলে প্রবেশের মুখে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। 15.2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জেল পরিসর ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। ঘোরার সুবিধার জন্য ম্যাপ দেওয়া আছে, এটা একবার দেখে নেবেন তাহলে ঘুরতে সুবিধা হবে। একটু সামনের দিকে এগোতেই ডান হাতে পড়বে এই শহীদ স্তম্ভটি। এক সময় এই জেলের ভেতরে বহু সংগ্রামী স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে ব্রিটিশ সরকারের হাতে বন্দী হয়েছিলেন। অনেকেই অকথ্য নির্যাতনের শিকার হয়ে এখানেই প্রাণ হারিয়েছিলেন। সেই সকল শহীদদের স্মরণে এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় বোর্ডে পথ নির্দেশ করা রয়েছে, আর আপনারা এখানে এরকম গাড়িও দেখতে পারবেন। যারা বয়স্ক রয়েছেন তারা এই গাড়িতে করে ঘুরতে পারবে, তাদের জন্য কোনো অসুবিধা হবে না। এরপর দেখে নিলাম জেলের সেই কক্ষ যেখানে একসময় ইংরেজদের হাতে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও দেশপ্রিয় যতীন্দ্র সেনগুপ্ত। এই ভবনের একতলার 4 নম্বর কক্ষে 1930 সালে 5 সেপ্টেম্বর থেকে 1931 সালে 16 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন।
তার কাছে স্বাধীনতা মানে ছিল প্রতিটি মানুষ যেন সুস্থ হয়, শিক্ষিত হয় আর মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। তিনি বিশ্বাস করতেন মানুষ যদি আত্মনির্ভর না হয় তবে স্বাধীনতাও অসম্পূর্ণ থেকে যায়। মহাত্মা গান্ধীর সহচর হিসেবে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ব্রিটিশরা ভয় পেতেন তার প্রভাবকে, আর সেই কারণেই তাকে এই জেলে বন্দী রাখা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় কয়েক ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। এর পরের কক্ষটি ছিল কলকাতার পৌরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে। 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের এই কক্ষেই তিনি বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং কবি। 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। ভারতবাসীর কাছে স্বরাজ অর্জনই ছিল তার প্রধান লক্ষ্য। 1909 সালে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোতেই চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক এর পাশের কক্ষটি হলো দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেফতার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মার ভাগের বিরোধিতা করার অপরাধে। এই ভবনের ঠিক বিপরীতে অবস্থিত ফাঁসির মঞ্চ। ব্রিটিশরা এই ফাঁসির মঞ্চটি তৈরি করেছিলেন বিপ্লবীদের দমন করার জন্য। স্বাধীনতার ডাক ছড়িয়ে পড়ছিল আর তরুণ প্রজন্ম সাহসের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছিল। এই বিপ্লবীদের থামানোর জন্য ব্রিটিশরা ফাঁসিকে ব্যবহার করত আতঙ্ক ছড়ানোর অস্ত্র হিসেবে। এই ফাঁসির মঞ্চেই শহীদ হয়েছিলেন কানাইলাল দত্ত। তিনি আলিপুর ষড়যন্ত্র মামলায় বন্দী অবস্থায় জেলেই ব্রিটিশ সরকারের গুপ্তচর নরেন্দ্রনাথ গোসাইকে গুলি করেন। এর শাস্তি হিসেবে তাকে এই ফাঁসি মঞ্চেই ফাঁসি দেওয়া হয়। নেতাজির চোখের সামনে ফাঁসি দেওয়া হতো বিপ্লবীদের। এইভাবে বহু বিপ্লবীদের চোখের সামনে এখানে ফাঁসি দেওয়া হতো, যাতে ব্রিটিশরা এই ফাঁসির দৃশ্য দেখিয়ে তাদেরকে তাদের গোপন কথা জানার জন্য তাদের মনে, যাতে তারা ভয় পায়, ভয় পেয়ে মনের সমস্ত গোপন কথা ফাঁস করে দেয়, সেই জন্য ওখান থেকে তাদেরকে সরাসরি ফাঁসি দেখানো হতো। ফাঁসি তো দেওয়া হতোই, প্লাস তাদের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হতো যে তোমরা বলো, গোপন তথ্য ফাঁস করো, না তো তোমরাও এইভাবে ফাঁসিতে চলবে। যিনি পুজোতে পাঠাবলি দেখে ভয় পেয়ে যেতেন, তিনি বন্দে মাতরম ধ্বনিতে এসে এই ফাঁসি মঞ্চে হাসি মুখে নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। ভাবা যায়, এনারাই হলেন আমাদের বিপ্লবী। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন দীনেশ গুপ্ত। ব্রিটিশরা যে অকথ্য অত্যাচার চালাতো তার প্রমাণ এখানে আসলে পাওয়া যায় এবং একটা রীতিমতো ভয় কাজ করে। এই যে দেখুন, বিপ্লবী দীনেশ গুপ্তকে কিভাবে আগের রাতে, ফাঁসির আগের রাতে মাদকদ্রব্য সেবন করানো হয়েছিল। 1908 সালে প্রথম এই ফাঁসি মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছিল কানাইলাল দত্তকে। তারপর 2004 সালে শেষ ফাঁসি এখানে পড়ে ধনঞ্জয় চ্যাটার্জি। তারপর থেকে এখানে আর কাউকে ফাঁসি দেওয়া হয়নি। দেখছো, এখানে তো ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার পর যে এই জায়গাটাতে বডিটা এখানে আসতো, তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই ঘরে রাখা হতো। ওই ঘরে রেখে তাদেরকে কয়েক ঘন্টা রাখা হতো, যে যাচাই করা হতো যে তারা আদৌ মরেছে কি মরেনি। আর না মরলেও নাকি তাদের হাতে শিরা কেটে দেওয়া হতো। যদি দেখে যে ফাঁসি দেওয়ার পর তাদের প্রাণ রয়েছে, হাতের শিরা পর্যন্ত কেটে দেওয়া হতো। তো চলো আমি তোমাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি।
এই রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে শবদেহ কক্ষ, মানে ওখানে মারা যেত তো তাদেরকে ফার্স্টে এখানে এসে শোয়ানো হতো, পরীক্ষা নিরীক্ষা করা হতো। আর এই যে তোমরা এই নালাটা দেখছো, এখান দিয়ে লিটারেলি রক্ত বয়ে যেত। এখানেই আপনারা দেখতে পারবেন নির্জন কক্ষ। ফাঁসির আগের শেষ রাতটা কাটতো এই ঘরেই। মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদের দেওয়া হতো কয়েকটি বিশেষ অধিকার, যেমন চাইলে তারা গীতা পাঠও শুনতে পারতেন অথবা নিজের ধর্মগ্রন্থ হাতে নিয়ে শেষ সময় কাটাতে পারতেন। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত পছন্দের খাবার খাওয়ার সুযোগও থাকতো। কিন্তু ভয় বা দুর্বলতা নয়, শেষ মুহূর্তে তাদের চোখে ছিল শুধু একটাই আলো, স্বাধীনতার স্বপ্ন। এরপর দেখে নিলাম নেহেরু কক্ষ। স্বাধীনতা আন্দোলনের সময় পণ্ডিত জওহরলাল নেহেরুকেও এই আলিপুর জেলে বন্দী থাকতে হয়েছিল। এই জেলে বসেই নেহেরু বহু বই পড়েছেন, আত্মজীবনী লিখেছেন আর স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছেন। আইন অমান্য আন্দোলনের জন্য 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত মোট 80 দিন এই কক্ষে বন্দী ছিলেন। প্রায় 14 দিন অন্তর মেয়ে ইন্দিরা গান্ধী বাবার সঙ্গে দেখা করার সুযোগ পেতেন এবং এই স্থানেই এই গাছের নিচে বসেই বাবার সঙ্গে প্রায় 20 মিনিট ধরে কথা বলতেন। এরপর কিছুটা সামনের দিকে এগোলেই দেখতে পাবেন রয়েছে ওয়াচ টাওয়ার। 30 ফুট উচ্চতা বিশিষ্ট এটি আলিপুর জেলের উচ্চতম কক্ষ। এখান থেকে পুরো জেল এলাকা নজরে রাখা হতো। ব্রিটিশরা এই টাওয়ার ব্যবহার করত বন্দীদের প্রতিটি নাড়াচড়া খেয়াল করার জন্য, যেন জেলের ভেতরে কিংবা বাইরে থেকে কেউ কোনো বিদ্রোহ বা পালানোর চেষ্টা না করতে পারে। এই টাওয়ারের নিচের কক্ষে ছিল ইউরোপিয়ান ও খ্রিস্টান কয়েদিদের প্রার্থনা কক্ষ। ওয়াচ টাওয়ারের দোতলার কক্ষটিও খুব সুন্দর রেপ্লিকা দিয়ে সাজানো। এটি হচ্ছে মানিকতলা বোমা মামলায় যে বোমা ব্যবহৃত হয়েছিল তার একটি রেপ্লিকা। এখানে কয়েকটি ফুড স্টলও রয়েছে, আপনারা এখান থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারেন। দোতলা বিশিষ্ট এই প্রদর্শনী কক্ষটি ঘুরে দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। প্রবেশের মুখে আছে বিপ্লবী দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুকরণে তৈরি এই পিস্তল। দোতলায় বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ রয়েছে, তার কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের স্বাধীনতা ইতিহাসে শুধু পুরুষ নয়, নারীরাও কাঁধে কাঁধ মিলে লড়েছিলেন। এখানে আমরা দেখতে পাই তাদের ছবি ও স্মৃতিচিহ্ন। এই কক্ষটি ভারতের মুক্তি সংগ্রামে বাংলার অবদানে উৎসর্গ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের ঘটনা, ইংরেজদের বন্দুকের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে গর্জে ওঠা সিধু কানু বিরসাদের সংগ্রামের কক্ষ এটা। তৎকালীন সময়ে প্রচুর পেপার কাটিং, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ও প্রচুর তথ্য এই কক্ষে সম্বলিত। এই কক্ষ ঘুরে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এরপর দেখে নিলাম ঐতিহাসিক কারাকক্ষটি। এই শতাব্দী প্রাচীন অট্টালিকা বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। এখানে বন্দীদের জীবন চর্চা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন, এটা একটা জেলের সাধারণ কক্ষ। কক্ষের ভিতরে এই একটা জায়গাতেই তারা স্নান করত, জামা কাপড় পরিষ্কার করত, রান্না করত। ইংরেজদের হাতে জেলে নির্যাতিত হওয়ার পর অন্যান্য সঙ্গীরা তাদের দেখাশোনাও করতেন।
আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের চালতাকালী রায়গোনাকার ভারতচন্দ্র ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও একটা শিক্ষামূলক ভ্রমণ করেছি। তবে এইবারে আমরা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে নেতাজি ভবন এবং রেল মিউজিয়ামটাকে রেখেছি। তো প্রায় 100 ছেলে এবং 10 জন টিচার এসেছে। যেহেতু আমাদের বয়েজ স্কুল, সেই জন্য শুধু আমাদের ছেলে। হ্যাঁ, এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা যে ওরা যে সমস্ত পাঠ্য বিষয়গুলো বইয়ের মধ্যে পড়ে সেইগুলো যদি চাক্ষুষ দেখতে পায় তাহলে তাদের শিক্ষাটা আরও বেশি ভালো হবে এবং তারা ভাবতে পারবে বা জানতে পারবে যে যেগুলো বই লেখা আছে শুধু লেখাই নয়, তার বাস্তবতাও রয়েছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখেই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়ে এটা করেছি। রায়গোনাকার একজন বিখ্যাত কবি, মধ্যযুগে জানেন, অনন্দমঙ্গল কাব্যের স্রষ্টা, ওনার বাড়ি আমাদের ওখানে, বুঝলেন। ওনার নামে লাইব্রেরি আছে, স্কুল আছে, ব্রিজ আছে। সেই স্মৃতিবিজড়িত স্কুল হচ্ছে আমাদের। এরা তো 7, 8, 9 আছে, 8, 9, 10 আছে। হ্যাঁ, আমাদের স্কুলটা হচ্ছে একদম প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। যেহেতু সরকারের নিয়ম অনুযায়ী প্রাইমারি আলাদা সেকশন, ওরা সেকশন আলাদা হলেও আমাদের একই ক্যাম্পাসের মধ্যেই আছে, ওটা আমরা একসাথেই আছি প্রাইমারি থেকে একদম 12 পর্যন্ত। আমাদের এখানে মূলত এসেছে 8, 9, 10। হ্যাঁ, ভালো লাগছে, স্যাররা এখানে এনেছেন। এখানে এসে কিছু ফিল হচ্ছে যে ইতিহাসকে ছুঁয়ে দেখছি, নিজের চোখে দেখছি। হ্যাঁ, এগুলো এমনকি আমরা বইতেই পড়েছিলাম, নিজের চোখে দেখতে হবে এটা কোনোদিন ভাবিনি। একমাত্র স্যাররা এনেছেন বলেই আমরা দেখতে পাচ্ছি। কোন ক্লাস? আমি ক্লাস 10-এ পড়ি। নাম? শুভজিৎ দে। এরপর দেখে নিলাম পুলিশ মিউজিয়ামটি। এখানে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত বন্দুক, বোমা ও অন্যান্য নথিপত্র রাখা আছে। বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা ব্যবহৃত পিস্তল, বোমা এখানে রাখা রয়েছে। এখানে কয়েকটি কক্ষে সুন্দরভাবে এগুলো সাজানো রয়েছে। এগুলো প্রত্যক্ষ করতে পেরে খুব ভালো লাগছিল। কিংস ফোর্টকে হত্যা করার জন্য এই বই বোমাটি পাঠানো হয়েছিল, তবে ঘটনাচক্রে তিনি বেঁচে যান। এরপর দেখে নিলাম নজরুল কক্ষ। 1922 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর ধূমকেতু পত্রিকায় আনন্দময়ী আগমনী কবিতার প্রকাশ করার অপরাধে কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় এবং কলকাতায় নিয়ে আসা হয়। 16ই জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আলিপুর মিউজিয়াম ভারতের স্বাধীনতার ইতিহাসকে চিরস্মরণীয় রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের বলিদান এবং দেশপ্রেমকে ছড়িয়ে দিতে আলিপুর জেল মিউজিয়ামের এই প্রয়াস। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আশা করি এটা খুব ইনফরমেটিভও লেগেছে আপনাদের কাছে। যারা চ্যানেলে প্রথম দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।